হ্যালো, ওয়েলকাম ব্যাক টু কমার্স বাংলা। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর দশম অধ্যায় অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়। আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত বিভিন্ন দলিল বিষয় এবং শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের ভূমিকা, এরই পাশাপাশি আমদানির সাধারণ পদ্ধতি। এই চ্যাপ্টারের বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আমদানিকৃত পণ্য সামগ্রী খালাসের সাধারণ পদ্ধতি। এর আগে আমরা আলোচনা করেছিলাম আমদানির সাধারণ পদ্ধতি এবং সেখানে শেষ স্টেপ অর্থাৎ পণ্য খালাস পর্বে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলোকেই এখানে আবার আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত আমদানিকারকের অর্থাৎ ইম্পোর্টারের দেশের নির্দিষ্ট বন্দরে জাহাজ এসে পৌঁছালে তারপরে যে সমস্ত পদ্ধতি বা স্টেপগুলো থাকে সেগুলোই এখানে আলোচনা করা হবে। প্রথমেই রয়েছে আগমপত্র বা বিল অফ এন্ট্রি দাখিল করা। পণ্য সামগ্রী বোঝাই জাহাজ আমদানিকারকের দেশের নির্দিষ্ট বন্দরে পৌঁছালে আমদানিকারক বা ইম্পোর্টার তার প্রতিনিধিকে শুল্ক কর্তৃপক্ষের কাছে পণ্য সামগ্রীর বিস্তারিত বিবরণ অর্থাৎ জাহাজের নাম, রপ্তানিকারকের নাম, ঠিকানা ইত্যাদির 3টি কপি প্রদান করতে হয় এবং কোনো কারণবশত এই আগমপত্র দেখাতে না পারলে তখন দেখাতে হয় দর্শনী পত্র বা বিল অফ সাইট। যেই পত্রে এক্স্যাক্ট ডিটেলস থাকে না পণ্য সামগ্রীর বিষয়ে, তবে মোটামুটি একটা আলোচনা করা হয় বা ডেসক্রিপশন দেওয়া হয় যে ঠিক কতটা পণ্য আছে, কোন কোন ধরনের পণ্য আছে ইত্যাদি বিষয়। 3. শুল্ক প্রদান সম্পর্কিত ব্যবস্থা। আমদানিকৃত পণ্য সামগ্রী শুল্কবিহীন অর্থাৎ ডিউটি ফ্রি বা শুল্ক প্রদেয় হতে পারে। শুল্কবিহীন পণ্য সামগ্রীর ক্ষেত্রে আগমপত্র বা বিল অফ এন্ট্রি শুল্কবিহীন পণ্য সামগ্রীর নিবন্ধকের কাছে জমা দিলে নিবন্ধন বইতে পণ্য সামগ্রীর বিস্তারিত বিবরণ এন্ট্রি করে সেটা তিনি পাস পরীক্ষকের কাছে বা পাস এক্সামিনারের কাছে পাঠান এবং পাস পরীক্ষক আগমপত্রের বা বিল অফ এন্ট্রির ওপর পরীক্ষিত অর্থাৎ এক্সামিন্ড অ্যান্ড পাস এই কথাটি ছাপ দিয়ে আমদানিকারককে তা ফেরত দেন। আর যদি আমদানিকৃত বা ইম্পোর্টেড প্রোডাক্টগুলো শুল্ক প্রদেয় হয় তাহলে শুল্ক নিরূপক বা কাস্টমস অফিসাররা সেখানে পণ্য সামগ্রী ভালো মতন পরীক্ষা করে এবং পণ্যের উপরে নির্দিষ্ট শুল্ক বা ডিউটি ধার্য করেন। 4. শুল্ক বিভাগের ছাড়পত্র সংগ্রহ। ন্যায্য শুল্ক প্রদান করার পরে আমদানিকারককে শুল্ক বিভাগের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। শুল্ক বিভাগের আধিকারিক আগমপত্র ভালোভাবে পরীক্ষা করে সন্তুষ্ট হলে আগমপত্রের উপরে পরীক্ষিত ও পাস কথাটা ছাপ দিয়ে স্বাক্ষর প্রদান করেন এবং এর একটি কপি আমদানিকারককে ফেরত দেন। এটি শুল্ক বিভাগের ছাড়পত্র হিসাবে কাজ করে। অর্থাৎ যদি পণ্য সামগ্রী শুল্কবিহীন হয় তাহলেও সেখানে পরীক্ষিত ও পাস কথাটি লেখা হয় এবং যদি শুল্ক দেওয়ার হয় তাহলে শুল্ক প্রদান করার পরে পরীক্ষিত ও পাস এই কথাটি লেখা হয়ে থাকে এবং এই কথাটি লেখা হয় আগমপত্র বা বিল অফ এন্ট্রি এই দলিলে। কিন্তু যদি কোনো কারণে শুল্ক প্রদেয় হয় এবং আমদানিকারী শুল্কটি দিতে না পারে তাহলে শুল্ক বিভাগের গুদামঘরে বা ওয়্যার হাউসে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে পণ্য সামগ্রী সাময়িকভাবে বা কিছুক্ষণের জন্য রাখতে পারেন। পরে শুল্ক বা ট্যাক্সটি প্রদান করার পরে পণ্য সামগ্রী সেখান থেকে নিয়ে যেতে পারে। সেই গুদামঘরের ভাড়া কত হবে সেটা নির্ধারণ করে পণ্যের পরিমাণ এবং ধরন দেখে। 5. জেটি চালান দাখিল। আমদানিকারক শুল্ক ছাড়পত্র পাওয়ার পরে জেটি চালানপত্র পূরণ করে বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেন। আমদানিকারক পণ্য সামগ্রী খালাস করার জন্য জাহাজে প্রবেশ করার উদ্দেশ্যে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেই প্রবেশ অধিকার পান তাকে জেটি চালান বলে। যেটির শুল্ক নিরূপক পণ্য সামগ্রী পরীক্ষা করে সন্তুষ্ট হলে এই পত্রের ওপরে
সম্পূর্ণ শুল্ক নিরূপিত অর্থাৎ প্রদান করা হয়েছে কথাটি লিখে দেন এবং এতে স্বাক্ষর করে আমদানিকারক বা ইম্পোর্টারের পরিবর্তে তার প্রতিনিধিকে ফেরত দেন। 6 এবং শেষ ধাপটি হল পণ্য সামগ্রী প্রদানের আদেশপত্র সংগ্রহ। সবশেষে বন্দর কর্তৃপক্ষের স্বাক্ষর করা জেটি চালান, চালান রসিদ, পণ্য সামগ্রী খালাসের অনুমতিপত্র ইত্যাদি দলিল বন্দরের জেটি সরকারের কাছে জমা দিতে হয়। জেটি সরকার সমস্ত দলিলপত্র আবার ভালো মতন পরীক্ষা করে আমদানিকারক অথবা আমদানিকারকের প্রতিনিধিকে প্রদান করেন। এই আদেশপত্রটি বা ডেলিভারি অর্ডারটি পণ্য সামগ্রী খালাস বিভাগের ভারপ্রাপ্ত অধিকারিকের কাছে জমা দিয়ে পণ্য খালাসের ছাড়পত্র বা গেট পাস পাওয়া যায় এবং এই পত্রটি গেটের কর্তব্যরত অফিসারকে দেখিয়ে পণ্য সামগ্রী বন্দরের বাইরে আনতে হয়। এগুলোই হচ্ছে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পণ্য সামগ্রী খালাসের পদ্ধতি। প্রথমত আগামপত্র বা দর্শনীপত্র দেখাতে হবে, তারপর শুল্ক প্রদান করে অথবা প্রদান করার না হলেও ছাড়পত্র সংগ্রহ করতে হবে, তারপরে রয়েছে জেটি চালান এবং শেষমেশ পণ্য সামগ্রী খালাস করার অনুমতিপত্র সংগ্রহ করে সেগুলোকে পোর্টের বাইরে নিয়ে যেতে হবে। রপ্তানির সাধারণ পদ্ধতি, জেনারেল প্রসিডিওর অফ এক্সপোর্ট। এটিকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত প্রস্তুতি পর্ব, তারপরে রয়েছে পণ্য প্রেরণ পর্ব এবং শেষটি হলো মূল্য আদায় পর্ব। প্রস্তুতি পর্বের প্রথম ধাপটি হচ্ছে ফরমাশপত্র আদায়। বিদেশে পণ্যদ্রব্য রপ্তানি করার ক্ষেত্রে প্রথম ধাপটি হচ্ছে ফরমাশপত্র আদায়। যদি আমরা অর্ডারই না পাই তাহলে আমরা কী হিসাবে বাইরে পণ্যদ্রব্য পাঠাবো, তাই আগে অর্ডারটি পেতে হবে, তারপরে সেই হিসাবে পণ্যদ্রব্য প্রস্তুত করে বিদেশে রপ্তানি করা যেতে পারে। এই ফরমাশপত্র 2 ধরনের হয়, এক মুক্ত এবং দ্বিতীয়টি হলো বদ্ধ। মুক্ত ফরমাশপত্রে ক্রয় বিক্রয়ের সকল শর্তাবলীর উল্লেখ করা থাকে না, কিন্তু বন্ধ ফরমাশপত্রে ক্রয় বিক্রয় করা সমস্ত শর্তগুলো উল্লেখ করা থাকে। 2 ঋণের প্রত্যয়নপত্র আদায়। আমদানিকারীর কাছ থেকে পণ্য সরবরাহের ফরমাশপত্র বা অর্ডার পাওয়ার পরে রপ্তানিকারী পণ্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তার জন্য আমদানিকারীর কাছ থেকে ঋণের প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট আদায় করে। যদি কোনো কারণবশত পণ্যদ্রব্য রপ্তানি করা হয়ে যায় এবং সেটার নির্দিষ্ট মূল্য পরবর্তীতে পাওয়া না যায় তাহলে রপ্তানিকারকের অনেক বড় ক্ষতি হতে পারে, তাই এই ঋণের প্রত্যয়নপত্রটি সে আগেই আদায় করে নেয় যাতে পণ্যদ্রব্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়। এই পত্রটির মাধ্যমে আমদানিকারকের পক্ষ থেকে ব্যাংক প্রতিশ্রুতি দেয় যে রপ্তানিকারকের পক্ষ থেকে আমদানিকারকের ওপর কোনো রকমের হুন্ডি বা বিল কাটা হলে ব্যাংক সেটা পরিশোধ করবে। অর্থাৎ রপ্তানিকারক সরাসরি আমদানিকারকের কাছ থেকে টাকাটা না পেয়ে ব্যাংকের মাধ্যমে টাকাটা সংগ্রহ করে। 3 রপ্তানির অনুমতিপত্র সংগ্রহ। রপ্তানিকারীকে রপ্তানির নিয়ামকের কাছ থেকে অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ওনার কাছ থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তবে পণ্যটি যদি খোলা অনুমতি তালিকার অন্তর্ভুক্ত হয় অর্থাৎ ওপেন জেনারেল লাইসেন্স এই তালিকার অন্তর্ভুক্ত হয় তবে কোনো অনুমতিপত্রের দরকার হয় না, বরং যদি বিশেষ বা রেস্ট্রিক্টেড লাইসেন্সের দরকার হয় তবেই অনুমতিপত্রের প্রয়োজন হয়। 4 বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ। ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন হলে যাতে রপ্তানিকারী বা আমদানিকারী কেউই ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই এই বিনিময় হারটা আগের থেকেই স্থির করা হয় চুক্তিতে। আগেও এই বিষয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং রপ্তানির ক্ষেত্রে প্রস্তুতি পর্বের প্রথম 4টি ধাপ হলো ফরমাশপত্র আদায় করা, ঋণের প্রত্যয়নপত্র আদায় করা, রপ্তানির অনুমতিপত্র সংগ্রহ করা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা।
ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে বিভিন্ন ধাপগুলো প্রায় একই রকম, তবে ইম্পোর্টের ক্ষেত্রে হয়তো কোনোটা আগে হচ্ছে, এক্সপোর্টের ক্ষেত্রে সেটা একটু পরে হচ্ছে, এরকম। যেমন একজন যদি অর্ডার প্রদান করে বা অর্ডার দেয়, অন্যজন অর্ডার কালেক্ট করবে বা সংগ্রহ করবে। তাই এই ফরমায়েশ বা অর্ডার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এইরকমই ঋণের প্রত্যয়নপত্র বা অন্যান্য ডকুমেন্টস বা স্টেপগুলো দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। পণ্য প্রেরণ পর্বের মধ্যে প্রথমেই রয়েছে জাহাজে স্থান সংরক্ষণ। রপ্তানিকারী বিদেশে সমুদ্রপথে পণ্য প্রেরণের উদ্দেশ্যে জাহাজে স্থান সংরক্ষণের ব্যবস্থা করে। একটি জাহাজ আকারে অনেক বড় থাকে এবং একটি জাহাজে যে কোনো একজন ব্যক্তির পণ্যই আমদানি বা রপ্তানি করা হয় না, একাধিক ব্যক্তির পণ্যদ্রব্য আমদানি বা রপ্তানি করা হয়ে থাকে। তাই ধরা যাক যদি কোনো একটি পার্টিকুলার দেশ থেকে অন্য একটি দেশে পণ্যদ্রব্য রপ্তানি করা হবে, সেক্ষেত্রে জাহাজের মধ্যে বুকিং করতে হবে, অর্থাৎ স্থান সংরক্ষণ করতে হবে, যাতে কোনো একজন আমদানিকারীকে সঠিক সময় তার পণ্যদ্রব্য সেই জাহাজে করে পৌঁছে দেওয়া সম্ভব হয়। তার জন্য রপ্তানিকারী বা এক্সপোর্টারকে জাহাজে অ্যাডভান্স বুকিং বা রিজার্ভেশন করতে হবে। জাহাজে স্থান সংরক্ষণের জন্য জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে রপ্তানিকারীর দুই ধরনের চুক্তি হতে পারে। একটি হলো রেডি শিপমেন্ট, আরেকটি হলো ফরওয়ার্ড শিপমেন্ট। রেডি শিপমেন্টের ক্ষেত্রে জাহাজ খুব শীঘ্রই সমুদ্রযাত্রা করে, অর্থাৎ যখন বুকিংটা করা হলো তার বেশি দিন সময় না নিয়ে তাড়াতাড়ি জাহাজটি বেরিয়ে পড়ে। এমার্জেন্সি বুকিং যেরকম বলা যেতে পারে। আরেকটি হলো ফরওয়ার্ড শিপমেন্ট, সেক্ষেত্রে অনেক দিন আগেই বুকিং করা হয় এবং জাহাজ অনেক দিন পরে সেই স্থান থেকে যাত্রা শুরু করে। ট্রেনে করে যখন আমরা কোনো জায়গায় যাত্রা করি, তখন যেমন তৎকাল টিকিট একটা পাওয়া যায়, আরেকটা নর্মাল জেনারেল রিজার্ভেশন হয়, অনেকটা এরকমই। এরপর রয়েছে পণ্য সংগ্রহ। জাহাজে স্থান সংরক্ষণের পর রপ্তানিকারী পণ্য সংগ্রহের ব্যবস্থা করে। যদি রপ্তানিকারী নিজেই পণ্যের উৎপাদক বা প্রডিউসার হয়, তাহলে নির্দিষ্ট পরিমাণ পণ্যদ্রব্য সে উৎপাদন করে তারপর প্রেরণের ব্যবস্থা করে। আর যদি এরকম হয় সে শুধু ডিলার বা ডিস্ট্রিবিউটার, তাহলে অন্য কোনো জায়গা থেকে সে পণ্যটা কিনে নিয়ে আসে এবং পণ্য পাঠানোর ব্যবস্থা করে। মোড়ক বন্ধন বা প্যাকেজিং ও পণ্য প্রেরণ। পণ্যগুলি যাতে এতটা পথ যাতায়াতের সময় কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য রপ্তানিকারী বা এক্সপোর্টার পণ্যগুলি ভালোভাবে প্যাকেজিং করে এবং সেই প্যাকেটের গায়ে পণ্য প্রাপকের নাম, ঠিকানা, পণ্যের সংক্ষিপ্ত বিবরণ ইত্যাদি পরিষ্কারভাবে লিখে দেন এবং এই প্যাকেটগুলোকে জাহাজে ভর্তি করার উদ্দেশ্যে, অর্থাৎ আপলোড করার উদ্দেশ্যে বন্দরে পাঠানো হয়। ৮. শুল্ক বিভাগীয় আনুষ্ঠানিকতা। জাহাজে পণ্যগুলো বোঝাই করার জন্য শুল্ক কর্তৃপক্ষ বা কাস্টমস অথরিটির অনুমতিপত্রের প্রয়োজন হয়। এই অনুমতিপত্র পাওয়ার জন্য রপ্তানিকারীকে শুল্ক বিভাগীয় চালান, রপ্তানির অনুমতিপত্র ও রপ্তানি ঘোষণাপত্র শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। এই সমস্ত কাগজপত্র পরীক্ষা করে শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিকারী বা এক্সপোর্টারকে পণ্য রপ্তানির আদেশ দেয় এবং কতটা শুল্ক বা কর দিতে হবে সেই পরিমাণ জানায়। শুল্ক বিভাগীয় চালানকে জাহাজি বিল ও বলা হয়, শিপিং বিল, যে বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। শুল্ক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এক্সপোর্টার ও ইম্পোর্টার দুজনকেই নিজেদের দেশে পণ্য পাঠানোর জন্য এবং পণ্য সংগ্রহ করার জন্য শুল্ক বা ডিউটি প্রদান করতে হয়। এক্সপোর্টার যখন এই শুল্ক প্রদান করে তখন সেটাকে বলা হয় এক্সপোর্ট ডিউটি এবং আমদানিকারী বা ইম্পোর্টার যখন এই ডিউটি প্রদান করে তাকে বলা হয় ইম্পোর্ট ডিউটি। ওজনের প্রত্যয়নপত্র সংগ্রহ। পণ্য মাশুলের পরিমাণ নির্ণয়ের সুবিধার্থে রপ্তানিকারীকে ওজনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়। এক্সপোর্ট বা ইম্পোর্ট করার সময় পণ্যদ্রব্যের কতটা শুল্ক দিতে হবে এটা নির্ধারণ করার জন্য বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে।
একটি হলো ওজনের বেসিসে। এখানে বিভিন্ন ধরনের স্ল্যাব থাকে বা দণ্ড থাকে, যে যদি ওজন ধরা যাক 10 কেজির বেশি হয় তাহলে 1000 টাকা শুল্ক দিতে হবে, বা যদি 20 কেজির বেশি হয় তাহলে 2000 টাকা শুল্ক দিতে হবে। এই ধরনের বিভিন্ন ধাপ থাকে। আবার অন্য কিছু কিছু পণ্যের ক্ষেত্রে পণ্যের মূল্যের ওপরে শুল্ক ধার্য করা হয়। যদি 10 লক্ষ টাকার কোনো পণ্যদ্রব্য হয়, তার উপরে কত টাকা শুল্ক দিতে হবে, বা পণ্যদ্রব্যের পরিমাণ যদি 20 লক্ষ টাকা হয়, তার উপরে কতটা পরিমাণে শুল্ক দিতে হবে, এভাবেও ধার্য করা হয়। তাই যে সকল পণ্যের জন্য ওজনের ভিত্তিতে শুল্ক প্রদান করা হয়, সে সকল পণ্যের জন্য ওজনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হয়। এই পণ্য ওজন করার জন্য শুল্ক বিভাগে পৃথক ব্যবস্থা করা থাকে, যেখানে শুধুমাত্র সমস্ত ধরনের পণ্যদ্রব্য ওজন করার কাজই করা হয়। 10. শুল্ক ও জাহাজ ঘাটের ভাড়া প্রদান। রপ্তানিকারী শুল্ক বিভাগের দেয় বা পাওনা শুল্ক ও জাহাজ ঘাটের ভাড়া প্রদান করে ও জাহাজে পণ্য বোঝাইয়ের অনুমতিপত্র সংগ্রহ করে। 11. সহ অধ্যক্ষের রসিদ সংগ্রহ। জাহাজে পণ্য বোঝাই করা হলে সহ অধ্যক্ষের রসিদ পাওয়া যায়। এই রসিদ জাহাজে মাল বোঝাইয়ের স্বীকারপত্র হিসাবে কাজ করে। এরকম হতেই পারে যে কোনো একজন রপ্তানিকারী জাহাজে পণ্যদ্রব্য বোঝাই করলো, কিন্তু পরবর্তীতে জাহাজ কর্তৃপক্ষ সেটা অস্বীকার করলো যে এই ব্যক্তিটি আমাদের জাহাজে কোনো রকমের পণ্যদ্রব্য বোঝাই করেনি। সেই ক্ষেত্রে এই ধরনের রসিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12. বহনপত্র সংগ্রহ, বিল অফ লেডিং। এরপর রপ্তানিকারী জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে জাহাজে পণ্য বহনের চুক্তিপত্রটি অর্থাৎ বহনপত্রটি সংগ্রহ করে। এই পত্রটি সাধারণত পণ্য প্রাপ্তির রসিদ, পণ্য পরিবহনের চুক্তি ও পণ্য মালিকানার দলিল হিসাবে গণ্য করা হয়। 13. নৌবিমা। নৌবিমা হলো সাধারণত জাহাজের জন্য নেওয়া কোনো ইন্স্যুরেন্স, যেমন আমরা জানি জীবন বীমা, স্বাস্থ্য বীমা, এরকমই। সামুদ্রিক ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রপ্তানিকারী নৌবিমাপত্র গ্রহণের ব্যবস্থা করে। সামুদ্রিক ঝুঁকি বলতে বোঝায় জলপথে যখন অনেকটা দূরত্বে কোনো জাহাজ চলাচল করে তখন নানান ধরনের ঝুঁকি আসতে পারে। হতে পারে জাহাজে ফুটো হয়ে জল জমে যাচ্ছে, বা কোনো জলজ প্রাণীর আক্রমণ হলো। এই ধরনের নানান কারণে যদি পণ্যদ্রব্যের কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়, তাহলে বীমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি সেখান থেকে ক্ষতিপূরণ দিয়ে দেবেন পণ্যের মালিককে। তবে তার জন্য গুরুত্বপূর্ণ দলিলপত্র দেখাতে হবে এবং প্রমাণ করতে হবে যে সেই ব্যক্তিটি হলো ওই পণ্যদ্রব্যের আসল মালিক। বহনপত্র এবং রপ্তানি চালান সহ বীমা মাশুল জমা দিলেই নৌ বিমাপত্র পাওয়া যায়। বিমা মাশুল মানে হলো ইন্স্যুরেন্সের জন্য যে ফিস বা টাকাটা দিতে হবে সেটা। নৌ বিমাপত্র বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ দলিল। 14. রপ্তানি চালান প্রস্তুতকরণ। রপ্তানিকারী পণ্যের বিবরণ, পরিমাণ, মূল্য, গুণাগুণ, মূল্য পরিশোধের বিভিন্ন শর্ত সম্বন্ধিত রপ্তানি চালান প্রস্তুত করে। 15. বাণিজ্য দূতের চালান। আমদানিকারীর শুল্ক প্রদানের সুবিধার্থে বা প্রয়োজনে রপ্তানিকারী বাণিজ্য দূতের চালান আমদানিকারীকে বা আমদানিকারীর কোনো দূতকে প্রেরণ করেন। এই বিষয়ে আমরা আগেই বিস্তারিতভাবে আলোচনা করেছি। 16. দলিল প্রেরণ। এরপর রপ্তানিকারী বা এক্সপোর্টার আমদানিকারী বা ইম্পোর্টারকে পণ্য প্রেরণের সংবাদ পাঠায় এবং ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দলিলপত্রাদি যেমন চালানি রসিদ, বিমাপত্র, রপ্তানি চালান, বাণিজ্য দূতের চালান, প্রভবলেখ এবং বাণিজ্য হুন্ডি প্রেরণ করে। এই সমস্ত দলিলগুলিকে একসঙ্গে বলা হয় দলিলি হুন্ডি। সুতরাং পণ্য প্রেরণ পর্বের বিভিন্ন ধাপগুলি হলো জাহাজে স্থান সংরক্ষণ করা, তারপর পণ্য সংগ্রহ করা, মোড়ক বন্ধন করা, পণ্য জাহাজে পাঠানো, শুল্ক বিভাগীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা বা ফর্মালিটিস পালন করা, ওজনের প্রত্যয়নপত্র সংগ্রহ করা, শুল্ক এবং জাহাজ ঘাটের ভাড়া প্রদান করা, সহ অধ্যক্ষের রসিদ সংগ্রহ করা, বহনপত্র সংগ্রহ করা, নৌ বিমা সংগ্রহ করা,
রপ্তানি চালান প্রস্তুত করা, বাণিজ্য দূতের চালান প্রস্তুত করা এবং সবশেষে গুরুত্বপূর্ণ দলিলগুলি প্রেরণ করা। মূল্য আদায় পর্বে প্রথমেই রয়েছে মূল্য আদায়। দলিলি হুন্ডি দু ধরনের হতে পারে। স্বীকৃত সাপেক্ষ হুন্ডি, যাতে শুধুমাত্র স্বাক্ষর করেই দলিলপত্র সংগ্রহ করা যায়, এবং অপরটি হলো মূল্য প্রদান সাপেক্ষ হুন্ডি, যেখানে লিখিত অর্থ প্রদান করার পরেই প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ করা যায়। তাই মূল্য প্রদান সাপেক্ষে হুন্ডি হলে সঙ্গে সঙ্গেই মূল্যটা পাওয়া যায়, কিন্তু স্বীকৃতি সাপেক্ষ হুন্ডি হলে ব্যাংকের থেকে সেটাকে ভাঙিয়ে তবে রপ্তানিকারী পণ্যের মূল্য আদায় করতে পারে। সবথেকে শেষ ধাপটি হলো লেনদেনের পরিসমাপ্তি। আমদানিকারী ফরমাশ অনুযায়ী সমস্ত পণ্য পেয়েছেন এই সংবাদপত্র রপ্তানিকারীকে জানালে লেনদেনের পরিসমাপ্তি ঘটে, এবং কোনো বিষয়ে যদি কোনো গরমিল থাকে তাহলে সেটা চিঠি লিখে বা ইমেলের মাধ্যমে মীমাংসা করা হয়। সুতরাং এই রপ্তানি পদ্ধতি শুরু হয় ফরমাশপত্র আদায় থেকে, অর্থাৎ অর্ডার রিসিভ করা থেকে, এবং শেষ হয় অর্ডারটা ডেলিভার করা এবং আমদানিকারীর কাছ থেকে এই সংবাদ বা নিউজটা পাওয়া যে সে পণ্যের অর্ডারটা রিসিভ করেছে, এখানে শেষ হচ্ছে। এবং এর মাঝখানে পণ্যের রপ্তানিকারককে অনেক ধরনের ধাপ পার করতে হয়। সাম্প্রতিক আমদানি রপ্তানি নীতির পরিবর্তন, রিসেন্ট চেঞ্জেস ইন এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি। এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি বা এক্সিম পলিসি বৈদেশিক বাণিজ্য নীতি বা ফরেন ট্রেড পলিসি নামেও পরিচিত। এটি 1992 সালের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ফরেন ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্সিম পলিসিতে সাধারণত ভারতে এবং ভারতের বাইরে পণ্য ও পরিষেবার আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণের নির্দেশিকা দেওয়া রয়েছে। এই এক্সিম নীতির প্রাথমিক লক্ষ্য হল ভারতবর্ষে আমদানি এবং রপ্তানি সহজতর করে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও বিকাশ করা। মানে এই এক্সিম পলিসির মাধ্যমে এক্সপোর্ট এবং ইম্পোর্টকে আরও বেশি করে এনকারেজ করা হয়। 1992 সালের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন অনুসারে ভারত সরকার প্রতি 5 বছর অন্তর অন্তর এক্সিম নীতি ঘোষণা করতে পারে, এবং ভারত সরকার দ্বারা ঘোষিত প্রতিটি এক্সিম নীতি 5 বছরের জন্য বৈধ, এবং তারা চাইলে প্রতি বছর 31শে মার্চ এই নীতিতে নতুন কিছু যোগ বা সংশোধন এগুলো করতে পারে, যেটা কার্যকর হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে এটা কার্যকর হবে, এবং সংশোধন বা সংযোজন করতে পারবে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডেতে। 2004 সালে ভারতে বৈদেশিক বাণিজ্যের জন্য একটি বিস্তৃত পদ্ধতি প্রদানের জন্য এক্সিম নীতির নাম পরিবর্তন করে বৈদেশিক বাণিজ্য নীতি রাখা হয়। বাণিজ্য মন্ত্রণালয় সাম্প্রতিক একটি নতুন এফটিপি ঘোষণা করেছেন, যা 1 এপ্রিল 2023 থেকে কার্যকর হয়েছে। এফটিপি বা ফরেন ট্রেড পলিসি 2023-2028 ভারতকে একটি রপ্তানি কেন্দ্রে পরিণত করতে এবং ভারতকে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলে বা ভ্যালু চেনে আরও সংহত করতে চায়। এই নীতিটি ভারতবর্ষকে আত্মনির্ভর হওয়ার পক্ষে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কারণ যত বেশি করে রপ্তানি করা হবে আমাদের দেশ থেকে বাইরের কোনো দেশে, তত বেশি বিদেশি মুদ্রা আমরা অর্জন করতে পারবো এবং মুনাফাও অর্জন করতে পারবো, এবং তারই পাশাপাশি আমরা আত্মনির্ভর ও শক্তিশালী একটা দেশে পরিণত হতে পারবো। জেনে নেব এক্সিম নীতির বিভিন্ন উদ্দেশ্যগুলি। প্রথমেই রয়েছে ভারতে রপ্তানি ও আমদানি বৃদ্ধি করা। দ্বিতীয়ত, উপাদান, মধ্যবর্তী পণ্য, প্রয়োজনীয় কাঁচামাল, ভোগ্য পণ্য এবং মূলধনী পণ্যের অ্যাক্সেস সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নতিকে উদ্দীপিত করা। এর মানে হলো ভারতবর্ষে যদি বাইরে থেকে কোনো পণ্যদ্রব্য আমদানি করা হয়, সকল ভারতবাসীর কাছেই সেটা যেন সহজলভ্য হয় এবং সহজেই তারা সেটাকে অ্যাক্সেস করতে পারে। তাহলেই তারা পরবর্তীতে আবার ডিমান্ড
ক্রিয়েট করবে, যাতে করে আরও নতুন পরিমাণে বেশি পরিমাণে আমদানি করা সম্ভব হবে। এরপর রয়েছে কৃষি পরিষেবা এবং শিল্পের প্রতিযোগিতামূলকতা উন্নত করা, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অর্জনে উৎসাহিত করা। চতুর্থ উদ্দেশ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য অর্থাৎ হাই কোয়ালিটি প্রোডাক্ট ও পরিষেবা বা সার্ভিস সরবরাহ করা। পরবর্তী উদ্দেশ্যটি হচ্ছে উৎপাদন সম্প্রসারণ ও পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, মূলধনী পণ্য, স্থাপনা, ভোগ্যপণ্য, মধ্যবর্তী পণ্য এবং প্রয়োজনীয় উপাদানগুলিতে প্রবেশাধিকার প্রদান করে অর্থনৈতিক সম্প্রসারণকে উৎসাহিত করা। আগেই আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত ধরনের পণ্যদ্রব্য আমদানি বা রপ্তানি করা যায় না, অনেক রকমের বিধিনিষেধ রয়েছে এগুলোর জন্য। এই নতুন এক্সিম পলিসির উদ্দেশ্য হলো যে সকল পণ্যতে অনেক রকমের বাধা ছিল সেগুলোতে কিছুটা হলেও নিষেধাজ্ঞা কমানো এবং আমাদের দেশে প্রবেশ করাতে বা দেশ থেকে বিদেশে রপ্তানি করাতে অনুমতি দেওয়া। পরবর্তী উদ্দেশ্য হলো ভারতীয় কৃষি পরিষেবা এবং কোম্পানিগুলির প্রযুক্তিগত অর্থাৎ টেকনোলজিক্যাল উৎপাদনশীলতা এবং ক্ষমতা উন্নত করা, যার ফলে প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধি করে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করা যাবে এবং বিশ্বব্যাপী স্বীকৃত মান অর্জন করা যাবে। আমাদের দেশ এখনও অনেকটাই এগ্রিকালচার বা কৃষিকাজের ওপরে নির্ভরশীল, তাই কৃষিকাজে এমন কোনো প্রযুক্তি আনতে হবে যেটাতে আরও বেশি করে সাফল্য পাওয়া যায় এবং ভারতে উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা যায়। তারই পাশাপাশি বিভিন্ন পরিষেবামূলক কাজ অর্থাৎ সার্ভিস সেক্টরেও কিছু উন্নতি করা। এরপরে রয়েছে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হারে সূক্ষ্ম শর্তে পরিষেবা এবং পণ্য গ্রাহকদের সরবরাহ করা, মানে যত কম সংখ্যক হয় কন্ডিশনসের উপর ভিত্তি করে যে কোনো গ্রাহকদের বা কাস্টমারদেরকে সার্ভিস এবং প্রোডাক্ট সরবরাহ করা। কোনো পণ্যদ্রব্য কিনতে গেলে যদি অনেক ধরনের নিয়মকানুন আমাদের মেনে চলতে হয়, আমরা সেটাকে ক্রয় করা থেকে বিরত থাকি বা অ্যাভয়েড করি। তাই এই ধরনের বিভিন্ন নিয়মকানুনগুলোকে একটু কম করার চেষ্টা করা হয়েছে এই নতুন এক্সিম পলিসিতে। এখন আলোচনা করব বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিষয়ে। 1995 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO সংগঠিত হয়। এই সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশ, আনুমানিক প্রায় 166টি দেশ এর সদস্য। এই সংস্থাটি হলো বিশ্বের মুখ্য ও সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন। এটি প্রধানত বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত নিয়ম নীতির সমন্বয় সাধন এবং সেগুলোর সার্থক রূপায়ণ ও বহুমুখী বাণিজ্য সম্পর্ক স্থাপনের জন্য সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে আলাপ আলোচনার মঞ্চ হিসাবে কাজ করে। যখন একসাথে অনেকগুলো দেশ একত্রে মিলে ব্যবসা বাণিজ্য করে, তাদের মধ্যে নানান রকম নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে। তারই পাশাপাশি কখনো যদি কোনো রকমের দ্বন্দ্ব হয়, এগুলো নিষ্পত্তিরও প্রয়োজন রয়েছে। তাই এই সংস্থাটি সকলকে সমান নজরে দেখে এবং কোনো রকমের অসুবিধার সম্মুখীন হলে সেটার নিষ্পত্তি ঘটানোর বা সলভ করার চেষ্টা করে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের প্রসারের উদ্দেশ্যে 1947 খ্রিস্টাব্দে অর্থাৎ যেই বছর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেই একই বছরেই 23টি দেশ সুইজারল্যান্ডের জেনিভায় একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড চুক্তি নামে পরিচিত। পরবর্তীতে 1995 খ্রিস্টাব্দে এটাই WTO নামে পরিচিত হয় এবং 1947 খ্রিস্টাব্দে চুক্তিটি স্বাক্ষর করার পর এটার কার্যকর হয় 1948 খ্রিস্টাব্দে এবং আমাদের দেশ ভারতবর্ষ শুরু থেকেই এই গ্যাটের সঙ্গে জড়িত ছিলেন। গ্যাট চুক্তিতে স্বাক্ষরকারী প্রত্যেকটি দেশ
অপরের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দেয় এবং এভাবে নিজেদের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটাতে সচেষ্ট হন। তার মানে দেশগুলো নিজেদের মধ্যে যেই রেস্ট্রিকশনস ছিল, যেমন এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য করতে গেলে নানান রকমের বাধা নিষেধাজ্ঞা থাকে, সেগুলোকে ওরা সরিয়ে দেয়। তবে এই চুক্তির অন্তর্গত দেশগুলোর জন্যই সেটা প্রযোজ্য, বাকি দেশগুলোর জন্য এটা প্রযোজ্য ছিল না। এরই পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক অর্থাৎ কর বা ট্যাক্স একটা বিরাট সমস্যা। তাই মুক্ত বাণিজ্যের মাধ্যমে বাণিজ্যে সম্প্রসারণ করার জন্য গ্যাট চুক্তিতে দুটি মূল নীতির কথা উল্লেখ করা হয়। এই নীতি দুটি হলো, এক, পারস্পরিক সুযোগ সুবিধার নীতি, এবং দুই, সর্বাধিক পক্ষপাত দেশ নীতি। পারস্পরিক সুযোগ সুবিধার নীতিতে বলা হয় যে গ্যাট সদস্যভুক্ত কোনো দেশ যদি বাণিজ্য শুল্ক হ্রাস করে, তবে অন্যান্য সদস্যভুক্ত দেশগুলো তাদের বাণিজ্য শুল্ক হ্রাস করবে। অর্থাৎ কোনো একটা দেশ যদি মনে করে এখন থেকে সে অন্য দেশে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কম পরিমাণে ট্যাক্স কালেক্ট করবে, সেখানে অন্যান্য যেই সদস্য দেশগুলো ডব্লিউটিও বা গ্যাটের সঙ্গে যুক্ত, তারাও তাদের ট্যাক্স কমিয়ে দেবে। অন্যদিকে সর্বাধিক পক্ষপাত দেশ নীতিতে বলা হয় যে চুক্তিবদ্ধ কোনো দেশ অন্য কোনো দেশকে যদি আমদানি বা রপ্তানির ব্যাপারে কোনো সুবিধা প্রদান করে, তাহলে ওই সুবিধা চুক্তিবদ্ধ সমস্ত দেশের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। এখানে সুবিধা মানে হতে পারে যে কোনো পণ্য সামগ্রীর জন্য শুল্ক ফ্রি বা ট্যাক্স ফ্রি করে দিল, বা কোনো নির্দিষ্ট পণ্য সামগ্রীর জন্য কম পরিমাণে শুল্ক আদায় করলো, এই ধরনের সুযোগ সুবিধা হতে পারে। সদস্যভুক্ত দেশগুলি 1947 খ্রিস্টাব্দ থেকে 1994 খ্রিস্টাব্দ এই 48 বছরে মোট 8বার বাণিজ্য সম্মেলন বা গোল টেবিল বৈঠকে মিলিত হন, অর্থাৎ তারা মিটিং করেন। এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈঠকটি ছিল সর্বশেষ অষ্টম গোল টেবিল বৈঠক, যেটা উরুগুয়ে বৈঠক নামেও পরিচিত। এই অষ্টম বৈঠকটি শুরু হয় 1986 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার উরুগুয়ে নামক স্থানে। এই আলোচনার উপর ভিত্তি করে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ লাস্ট উরুগুয়ে বৈঠক 1986 থেকে শুরু করে 1994 খ্রিস্টাব্দ, জেনিভায় বিশ্ব বাণিজ্যের ওপর বহু আলাপ আলোচনা হয় এবং সবশেষে 1994 খ্রিস্টাব্দের 15 এপ্রিল উরুগুয়ে রাউন্ড বৈঠকের উপর ভিত্তি করে মরক্কোর মারাকেশ এ এক বহুপাক্ষিক গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে একদিকে উরুগুয়ে বৈঠকের পরিসমাপ্তি ঘটে, অন্যদিকে গ্যাটের অবলুপ্তি হয় এবং সৃষ্টি হয় নতুন এক সংস্থার, যার নাম বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও। সুতরাং বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হল গ্যাটের উত্তরাধিকারী সংস্থা। প্রকৃতপক্ষে গ্যাট ছিল একটি আইনের ব্যবস্থা মাত্র, কিন্তু ডব্লিউটিও হলো একটি স্থায়ী সংস্থা। জেনে নেব বিশ্ব বাণিজ্য সংস্থার গঠন সম্পর্কে, অর্থাৎ কারা কারা বা কোন কোন ব্যক্তি এই সংস্থার সঙ্গে জড়িত রয়েছে। ডব্লিউটিওর সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হল মন্ত্রীদের সম্মেলন। এটি সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা এবং সংস্থার বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে অর্থাৎ ভালোভাবে পরিচালনার দায়িত্ব সাধারণ সংসদের। এই সাধারণ সংসদের অধীনে 3টি পৃথক কমিটি আছে। প্রথমত বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত কমিটি, দ্বিতীয়ত বাজেট, অর্থ ও প্রশাসন সংক্রান্ত কমিটি, এবং তৃতীয়টি হচ্ছে বৈদেশিক লেনদেন ভারসাম্য নিয়ন্ত্রণ কমিটি। এই 3টি কমিটি ছাড়াও সাধারণ সংসদের অধীনে আছে 3টি পৃথক সংসদ। প্রথমটি হচ্ছে পণ্য সামগ্রীর বাণিজ্যর সংসদ, দ্বিতীয়টি মেধাস্বত্ব সংক্রান্ত সংসদ এবং তৃতীয়টি হচ্ছে পরিষেবা বাণিজ্যর সংসদ, অর্থাৎ প্রোডাক্ট, ইন্টেলিজেন্স এবং সার্ভিস। বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন কার্যাবলী। প্রথমেই রয়েছে বিভিন্ন বাণিজ্য চুক্তির রূপায়ণ, সেটেল ডিফারেন্ট বিজনেস এগ্রিমেন্টস।
বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যতম প্রধান কাজ হল একাধিক রাষ্ট্রের মধ্যে বা দেশের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তি বিভিন্ন সংসদ এবং কমিটির মাধ্যমে রূপায়ণ করা। অর্থাৎ কোনো দুটি দেশ নিজেদের মধ্যে কোনো একটি এগ্রিমেন্ট বা চুক্তি স্বাক্ষর করতে চায়, সেটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় বা সেটার অ্যাপ্লাই কিভাবে করা যায় সেটার কাজ করে ডব্লিউটিও। হতেই পারে কোনো দুটি দেশ চাচ্ছে তাদের মধ্যে জিরো ট্যাক্স বা শুল্ক ফ্রি কোনো রকমের ব্যবসা বাণিজ্যের চুক্তি স্বাক্ষর করতে, কিন্তু এটা কি বাস্তবে সম্ভব, বা সম্ভব হলেও এর সঙ্গে জড়িত কী কী ধরনের নিয়ম কানুন অবলম্বন করতে হবে সেটা নির্ধারণ করে ডব্লিউটিও। 2. আলাপ আলোচনার মঞ্চ হিসেবে কাজ করে। অ্যাক্ট অ্যাজ আ প্ল্যাটফর্ম অফ ডিসকাশন। সদস্য দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ডব্লিউটিও আলাপ আলোচনার মঞ্চ হিসেবে কাজ করে। ডব্লিউটিও হলো একটা স্থান বা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারবে তাদের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়ে। 3. বাণিজ্য সংক্রান্ত মতবিরোধ নিষ্পত্তি করা। সেটেলমেন্ট অফ বিজনেস ডিসপিউট। বিশ্ব বাণিজ্য সংস্থার অন্যতম একটি কাজ হল সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো রকমের মতবিরোধ বা মতের অমিল দেখা দিলে তার নিষ্পত্তি করা। যেমন একটি পরিবারে যদি দুজন ব্যক্তির মধ্যে মতের অমিল দেখা যায়, তাহলে তারা যায় বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির কাছে, যে সেটাকে নিষ্পত্তি বা সলভ করে দিতে পারবে। সেরকমই দুটি দেশের মধ্যে যদি মতের পার্থক্য থাকে, তাহলে ডব্লিউটিও সেই মতের পার্থক্যকে দূর করার চেষ্টা করে এবং কিভাবে আরও ভালোভাবে ব্যবসা বাণিজ্য করা যায় সেটার দিকে ঝোঁক দেয়। 4. সুলভে পণ্য সামগ্রী পাওয়ার সুবিধা। অ্যাডভান্টেজ অফ অবটেইনিং গুডস অ্যাট রিজনেবল প্রাইস। উৎপাদনে বিশেষায়নের ফলে সদস্য দেশগুলিতে পণ্য সামগ্রীর উৎপাদন ও মান বৃদ্ধি পায়। উৎপাদন ও মান বৃদ্ধিজনিত সুবিধা যাতে সদস্যভুক্ত দেশগুলো সুলভে বা কম দামে ভোগ করতে পারে, তার জন্য ডব্লিউটিও সচেষ্ট থাকে। কোনো দেশই যাতে অন্য কোনো দেশের থেকে অনেক বেশি মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে না পারে বা বিক্রয় করতে না পারে, সেটাও দেখাশোনা করে এই ডব্লিউটিও। 5. আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সংহতি স্থাপন। কোঅর্ডিনেট among the different international financial institutions. ডব্লিউটিওর একটি অন্যতম কাজ হল বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপন করা। তাই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির সাথে এই সংস্থা সহযোগিতা করে চলছে। ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক সময় বেশি পরিমাণে অর্থেরও প্রয়োজন হয়। ডব্লিউটিও সেই দিক থেকেও সদস্য দেশগুলোকে সাহায্য করে, কারণ এটি বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাই লোন পাওয়া অনেকটাই সহজ হয়। 6. মেধাস্বত্ব অধিকার সুরক্ষা করা। প্রোটেক্ট দ্য ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস। ইন্টালেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে বিভিন্ন ধরনের কপিরাইট বা পেটেন্ট, যেগুলো কোনো একজন ব্যক্তি নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করেছে, অথবা বলা যেতে পারে যে নতুন কিছু আবিষ্কার করেছে। সেগুলো সঠিকভাবে রক্ষা করা হচ্ছে কিনা সেটা দেখাও ডব্লিউটিওর একটি কাজ। 7. পরিচালক পরামর্শদাতা হিসাবে কাজ। অ্যাক্ট অ্যাজ ডাইরেক্টর কাম কনসালটেন্ট। এই সংস্থার কর্মরত অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞগণ সবসময় বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির গতি প্রকৃতির দিকে সজাগ দৃষ্টি রাখে এবং এ সম্পর্কে বিভিন্ন তথ্য ও উপদেশ সদস্যভুক্ত দেশগুলোকে সরবরাহ করে এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাতে সচেষ্ট থাকে। যেমন মুদ্রাস্ফীতি বা মন্দা, এই সমস্ত বিষয়ে তথ্য দিয়ে থাকে। 8. বাণিজ্যের অসমতা দূর করে। ইকুয়ালাইজেস দ্য ডিফারেন্সেস অফ ট্রেড। বিশ্ব বাণিজ্য সংস্থা পারস্পরিক সুযোগ সুবিধার নীতির সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন দেশের বাণিজ্যের অসমতা দূর করে।
কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার অন্তর্গত বিভিন্ন দেশগুলোর মধ্যে ধনী দেশ, গরিব দেশ বা উন্নয়নশীল অথবা উন্নত দেশ বিভিন্ন রকমের দেশ রয়েছে। তাই প্রত্যেকে যাতে একই রকমভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, কোনো একটি নির্দিষ্ট দেশ কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই দিকেও খেয়াল রাখে ডব্লিউটিও। 9. আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, বেটারমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ডব্লিউটিওর আর একটি গুরুত্বপূর্ণ কাজ হল আন্তর্জাতিক বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন করা, শান্তি ও সহব্যবস্থানের সম্ভাবনা সুদৃঢ় করা এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ করা। যখন দুটি দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে অর্থাৎ পণ্যদ্রব্যের আদান প্রদান করে, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং ডব্লিউটিও চেষ্টা করে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী করা, যাতে ভবিষ্যতেও তারা এরকম আরও প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি করে থাকে। এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম শুল্ক ও বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আমদানিকৃত পণ্য সামগ্রী খালাসের পদ্ধতি, রপ্তানির সাধারণ পদ্ধতি, সাম্প্রতিক আমদানি রপ্তানির নীতির পরিবর্তন, এক্সিম নীতির উদ্দেশ্য, বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয় এবং বিশ্ব বাণিজ্য সংস্থা সৃষ্টির ইতিহাস, বিশ্ব বাণিজ্য সংস্থার সংগঠন ও কার্যাবলী বিষয়। এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি। এরই পাশাপাশি এই চ্যাপ্টারের মোট 3টি ভিডিও তোমাদেরকে দিয়েছি, যেখানে সম্পূর্ণ চ্যাপ্টারটি কভার হয়ে গিয়েছে। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো অন্য কোনো চ্যাপ্টার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো আর দেখতে থাকো কমার্স বাংলা।